বাংলায়, সেখানে কিন্তু আপনার প্রত্যেকটা ব্যক্তির আপনার মানে রিটার্ন সাবমিশন ম্যান্ডেটরি করছে কোম্পানি বাদে। কোম্পানি বাদে সবার জন্য সেলফ অ্যাসেসমেন্টে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। আর কোম্পানির ক্ষেত্রে বলছে যে সেলফেও দিতে পারবে, নর্মালেও দিতে পারবে। এই নামকরণ হলো শুধু সেলফ। তো সেলফ অ্যাসেসমেন্ট ব্যাপারে যেটা বলা হচ্ছে যে তার নিজে রিটার্ন ফিল আপ করবে, ট্যাক্স দিবে, এবং এটা যেন সর্বতোভাবে কারেক্ট এবং কমপ্লিট হয়। তো সেইভাবে সে সমস্ত কিছু কমপ্লায়েন্স করে নির্ধারিত তারিখের মধ্যে, ট্যাক্স ডে এর মধ্যে সে রিটার্ন সাবমিট করবে। বুঝতে পারছেন? এখানে একটা কথা বলা আছে, দেখেন সেকেন্ড লাইনে, যে ইফ এনি রিটার্ন ফাইল উইদাউট কমপ্লাইং উইথ দ্য প্রভিশন মেনশন অ্যাট সেকশন 169, 169 হলো সেলফ, 169 কি আছে, অল প্রভিশন, 169টা কোনটা? স্যার 169 হচ্ছে রিটার্ন দাখিলের সাধারণ নিয়মাবলী। ও, রিটার্ন দাখিলের যে নিয়ম কানুন সেইগুলো ফলো করে দিতে হবে। তো ওইগুলো যদি ফুলফিল না হয়, কোনো মানে নন কমপ্লায়েন্স থাকে, তাহলে কিন্তু সেটা সেলফ হবে না। ডিসিটি সেটাকে অর্ডিনারি রিটার্ন হিসেবে বিবেচনা করতে পারবে। বুঝতে পারছেন? তো এখন এই মানে ডিপার্টমেন্ট থেকেও কিছু মানে দুষ্ট কথাবার্তা শুনি, কিছু দুষ্টামি শুনি। মানে অনেকে আমাকে বলে যে স্যার, আমরা ইচ্ছা করে একটু ভুল করব। আমি চাই না আমার রিটার্নটা অডিটে পড়ুক। এখন সরকার গভর্নমেন্ট আইন করছে রিটার্ন সেলফে দিতেই হবে, আমরা তো কোনোদিন সেলফে রিটার্ন দেই না অডিটের ভয়ে। তো দিলে অডিটে পড়লে তো অবস্থা খারাপ। তো এখন তার থেকে নর্মাল করাই নেই সবসময়। তো এবারে আমাকে সেলফ দিতেই হবে, তো এইটারই কিভাবে নর্মাল করাই? তার থেকে ইচ্ছা করে ভুল করব, 169 ফুলফিল করব না। বুঝতে পারছেন? একটা না একটা খুঁত রেখে রাখবো, যাতে করে ডিসিটি আমাকে চিঠি দেয় যে আপনার এই রিটার্নে এই খুঁত আছে, 169 ফুলফিল হয়নি, সুতরাং এটাকে অর্ডিনারি রিটার্ন হিসেবে গণ্য করব। তা আমি আমি ভাবি যে আমি চাইও তো যে আমার রিটার্নটা অর্ডিনারি রিটার্ন হিসেবে গণ্য হোক। বুঝতে পারছেন? কিছু বুঝলেন? না স্যার, বুঝিনি নাই স্যার। বুঝবেন কেমন? আচ্ছা, না বুঝলে না বোঝাও ভালো। আচ্ছা স্যার তার, এখানে হ্যাঁ কি? এখানে স্যার এই যে সেলফ আর হচ্ছে আদারে যেটা দিই স্যার, এটার ভিতরে পার্থক্যটা কি স্যার? ও, মানে নর্মাল রিটার্ন যদি হয় তাহলে ডিসিটি নোটিশ করবে। ওইটাই তো পড়াবো, এখন তো পড়ানো কেবল শুরু। আচ্ছা। মানে আজকে পড়াবো যে অ্যাসেসমেন্ট কত প্রকার ও কি কি। তো প্রথমেই পড়াচ্ছি সেলফ অ্যাসেসমেন্ট, এরপরে আমি পড়াবো নর্মাল অ্যাসেসমেন্ট। আপনি প্রথমেই জানতে চাইছেন যে সেলফ এবং নর্মালের মধ্যে পার্থক্য কি। বলে নিই, সেটা হলো যে সেলফ হচ্ছে, নামেই বুঝতে পারছেন, স্বনির্ধারণী। স্বনির্ধারণী মানে করদাতা নিজেই নিজের কর নির্ধারণ করে সেই রিটার্ন সাবমিট করবে, এবং এটা ইন টোটো অ্যাকসেপ্ট হবে যদি না অডিটে পড়ে। আর নর্মাল কি, অর্ডিনারি কি? অর্ডিনারি রিটার্ন হচ্ছে যে ওই রিটার্নটার ভিত্তিতে ডিসিটি নোটিশ করবে করদাতাকে হাজিরার জন্য। সে বা তার আইটিপি বা চার্টার অ্যাকাউন্টেন্ট তারা হাজির হবে, হাজির হয়ে শুনানির ভিত্তিতে একটা ট্যাক্স ডিসিটি ধার্য করবে। এই এই দুইটার মধ্যে মূল পার্থক্য হচ্ছে এইটা। তো আচ্ছা, তারপরে দেখেন এখানে যে রিটার্ন ফাইল করার পরে, এটা পড়ানো হয়েছে অবশ্য, মানে রিটার্ন যদি রিটার্ন পড়ায় থাকি তাহলে এটুকুও পড়ানো হয়েছে। সেটা হলো, রিটার্ন পড়াইছি কিনা তো এক এক দল আপনারা এক এক কথা বলেন। আচ্ছা, যাই হোক, রিটার্ন দাখিলের পরে করদাতার কাছে যদি কোনো ভুল ভ্রান্তি ধরা পড়ে, যে ট্যাক্স ক্যালকুলেশনে কোনো ভুল ছিল, তাহলে তো আপনারা জানেন যে 180 দিনের মধ্যে সেই ভুল সংশোধন করে 5% ইন্টারেস্ট দিয়ে সে মানে দিতে পারবে, একটা অ্যামেন্ডেড রিটার্ন সাবমিট করতে পারবে। ইকুয়ালি ডিসিটিও কিন্তু 1 বছরের মধ্যে ওই ভুল ধরা পড়লে সেও কারেকশন করার জন্য মানে এসএসসি কে চিঠি দিতে পারবে, এবং সেই হিসাবে যে টাকা ট্যাক্স কম দিচ্ছে সেটা আদায় করতে পারবে। এটাই উপরের প্যারায় লেখা আর কি, উপরের প্যারাতে ওই জিনিসটুক লেখা। এবং এটা আমরা যখন রিটার্ন পড়াই, সেটা আমার যদি রিটার্ন পড়ায় থাকি তাহলে ওটার মধ্যে অলরেডি পড়ানো হয়ে গেছে। এই এখন আসেন যে এটা গেল সেলফ অ্যাসেসমেন্ট, এবং সেলফ অ্যাসেসমেন্টে যদি আমি কোনো ট্যাক্স ভুলে কম দিয়ে থাকি, তাহলে সেটার ট্রিটমেন্ট কি সেটা এতক্ষণ পড়ালাম। এখন আসেন প্রসেসিং, রিটার্ন প্রসেসিং, এটাই হলো 181 ধারা। সেটা হলো
যে রিটার্ন প্রসেস করার পরে, প্রসেস মানে কি, উল্টানো পাল্টানো ভালো করে পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি কোনো ম্যাথমেটিক্যাল ইরর ধরা পড়ে ডিসিটির কাছে, সে যে ভুলে ট্যাক্স কম দিছে বা কিছু, এই যে এবিসি এগুলো দেখতেছেন যে, তাহলে সে করবে কি, সে এসএসসি কে একটা চিঠি দিবে, তাকে একটা সুযোগ দিবে যে রিটার্নটাকে কারেকশন করে দেওয়ার জন্য, এবং যে টাকা কম দিছে সে টাকা মানে পেমেন্ট করার জন্য। এবং এই কাজটা করতে পারবে উইদিন 1 ইয়ার। হুম। এই এবং এই নোটিশ পাওয়ার, আফটার গিভিং সাচ নোটিশ ডিসিটি শ্যাল এনশিওর দ্যাট অল অ্যাসেসিয়ার সাবমিটেড অ্যামেন্ডেড রিটার্ন, মানে শর্ট পেমেন্ট যে টাকা কম ট্যাক্স দিছিল সেটা পরিশোধ করছে যে তারিখ দিছিল সেই তারিখের মধ্যে, এবং রিটার্নে অ্যামেন্ডেড রিটার্নে সেটা প্রপারলি অ্যাড্রেস করছে। হুম। এবং যদি কোনো করদাতা ডিসিটির এই নোটিশ পাওয়ার পরেও নন কমপ্লাই করে, ওই ট্যাক্সটা পরিশোধ না করে, তাহলে ওই ট্যাক্সটার জন্য ডিসিটি তাকে ডিমান্ড নোটিশ পাঠাতে পারবে যতটুকু শর্ট পেমেন্ট করছে। বুঝতে পারছেন? এখন আসেন অডিট। এতক্ষণ পর্যন্ত যা পড়াইলাম ওইটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, ওইটুকু ক্লিয়ার। তাহলে আসেন অডিট। অডিট বড় ভেজাইলা জিনিস করছে এখন এই বছরে। অডিট যেটা নতুন আইনে যে অডিট যেভাবে আসছে, সেটা বড় ক্লামজি, সাংঘাতিক ক্লামজি। কি কি একটু একটু করে দেখতে থাকেন। যেহেতু ক্লামজি করছে, এই কারণে এবারের পরীক্ষায় আসতেও পারে। যে একটা রিটার্ন সেলফ অ্যাসেসমেন্টে সাবমিট করার পরে যদি সেটা অডিটে হয়, সে অডিটের প্রসিডিওরটা কি? ইটস এ লেন্দি প্রসিডিওর এবং ক্লামজি প্রসিডিওর। এগুলোর স্লাইড, এগুলোর শিট দিছি আপনাকে, ওগুলো দেখে নিতে পারেন। আর এখানে বসে বসে পড়ানোর কোনো মানে হয় না। যে আহ, এটা তো থরলি আমি পড়তে পারি, তো আপনিও পড়ে নিতে পারবেন। শুধু এইটুকু বলি, আগের মতো নাই, এটা অনেক ক্লামজি এবং অনেক প্রসিডিওর এখানে ইনভলভ। বুঝতে পারছেন? এবং অনেক মানে দিনক্ষণ, কতদিনের ভিতরে কি করতে হবে না করতে হবে, এগুলো সব কার কাছে রিপোর্ট করবে, কতদিনের ভিতরে রিপোর্ট করবে, কি করবে না করবে, এগুলো সব এখানে দেওয়া আছে। এগুলো একটু এমনি পড়ে নিয়ে আর কি। হুম। আচ্ছা। এবং ওই অডিটে পড়ার পরে তো সেইভাবে ডিসিটিকে এসএসটিকে জানানো হবে। এসএসসি যদি ওইভাবে মেনে নেয়, তাহলে তো রিভাইজ রিটার্ন দিয়ে বাকি ট্যাক্সটা দিয়ে যদি মেনে নেয় তা তো হয়েই গেল। মেনে না গেলে তার নর্মাল নর্মাল অ্যাসেসমেন্টের দিকে টার্ন নেবে। ওইটুকু আগেও বলা ছিল। ডিটেলস কথা বলা আছে এটা, যে অডিটের যে প্রসিডিওরটা আপনাদের কাছে আছে কিন্তু শিট দেখে নিন, যদি কোথাও বুঝতে চান আলাপ করা যাবে। আচ্ছা, এটা নিয়ে কিন্তু মানে এমনি খুবই হইচই যে অডিটের এত ক্লামজি করছে। তো এটা মানে বোথ সাইড থেকে, ডিসিটিদের সাইড থেকেও, মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সাইডেও এইভাবে তৈরি না, আবার এসএসসির সাইড থেকেও দেখা যায় এটা ভোগান্তির অনেক বিষয় থাকে। কারণ অনেকের কাছে এটা রিপোর্টিংটা হয়, আগে এক হাতে কাজ হতো, এখন 2-3 হাতে কাজ হবে। মানে এক হাতে কাজ মানে ডিসিটির কাছে কাজ ছিল, এখন ডিসিটি, শুধু ডিসিটি না, দেখা যাবে তার মানে রেঞ্জও না, অন্য একজন কিউরেটর, এটা সেটা এরকম বিভিন্ন রকমের ইয়ে আছে। এখন আসেন যে গত বছর থেকে যদি কেউ 15% হায়ার ইনকাম শো করে, তাহলে তারটা অডিট হবে না। এটা আগেও যেমন আইন ছিল, এখনও তেমনি রয়ে গেছে। তবে এই 6টা কন্ডিশন বা 5টা কন্ডিশন ফুলফিল করতে হবে। এই 5টা কন্ডিশন যদি ফুলফিল করে কোনো করদাতা, সে ব্যক্তি হোক কোম্পানি হোক, এবং গত বছর থেকে যদি 15% হায়ার ইনকাম শো করে, তাহলে তারটা অডিট হবে না। কি কি কন্ডিশন, 5টা কি কি একটু দেখেন। সেটা হলো তার রিটার্নে কোনো করমুক্ত আয় থাকতে পারবে না। হুম। উম, না, থাকতে পারবে। থাকলে তার সাপোর্টিং এভিডেন্স থাকতে হবে। যদি করমুক্ত আয় থেকে থাকে। 2 নম্বরে হলো কোনো দান থাকতে পারবে না, দান গ্রহণ থাকতে পারবে না। তারপরে কোনো, 1 নম্বর এবং 3 নম্বর তো একটু উল্টাপাল্টা কথা হয়ে গেল। 1 নম্বর এবং 3, 1 নম্বরে বলা আছে যে কোনো করমুক্ত আয়, আহ, দাঁড়ান দেখি, 1 নম্বর এবং 3 নম্বরটা সম্ভবত মানে কন্ট্রাডিক্টরি হয়ে গেছে। দেখে নিচ্ছি, দাঁড়ান, বা আপনি বইটা খুলে একটু দেখেন তো।
এক নম্বরে এক জায়গায় বলা আছে যে করমুক্ত আয় থাকলে তার সাপোর্টিং পেপার দিতে হবে, আবার 3 নম্বরে বলছে কোনো করমুক্ত আয়ই থাকতে পারবে না। দেখে নিচ্ছি আর কি। আর 4 নম্বর বলছে যে রিটার্ন কোনো রিফান্ড শো করতে পারবে না, আর কোম্পানির ক্ষেত্রে বলছে যে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নটা সাবমিট করতে হবে। এবং কমপ্লাইড উইথ দ্য প্রভিশনস অফ টিডিএস, ট্যাক্স ডিডাকশনের সমস্ত প্রভিশনগুলো ফুলফিল করতে হবে। এই এটা একটু দেখেন তো, 1 নম্বরের 3 নম্বরটা হলো কেন? ও, ঠিকই আছে। এইখানে এইখানে কন্ট্রাডিক্টরি আবার। 1 নম্বরে বলছে যে যদি করমুক্ত আয় থেকে থাকে তার সাপোর্টিং এভিডেন্স থাকতে হবে, আবার 3 নম্বরে বলছে 76 ধারার আওতায় যে কর অব্যাহতি প্রাপ্ত এই ধরনের কোনো আয় থাকতে পারবে না। তার মানে কি 76 ছাড়াও আরো করমুক্ত আয় আছে, বুঝতে পারছেন? এছাড়াও তারা আছে, বিভিন্ন জায়গায় আছে, কিন্তু 76-এ যে করমুক্ত আয়ের তালিকা বলা আছে ওই ধরনের কোনো করমুক্ত আয় থাকতে পারবে না। এই, আমার কথা শুনতেছেন? জি স্যার। হুম, ঠিক আছে। তাহলে এক স্যার নম্বরটা পড়ানো স্যার শেষ, সেলফ অ্যাসেসমেন্ট পড়ানো শেষ। এখন ওই যে 2 নম্বরে যাওয়ার আগে কোশ্চেন, যে সেলফ অ্যাসেসমেন্ট নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলেন। স্যার এখানে যে করমুক্ত আয়ের কথা বলছি স্যার, এটা কি আমি যে 15% ইনক্রিজ করে যে ইয়েটা দেখাবে রিটার্নটা, টোটাল রিটার্নের ভিতরে এটা দেখানো যাবে না, নাকি হচ্ছে ওই যে 15% যে ইনক্রিজ করছে ওইটার ভিতরে দেখানো যাবে? বুঝি নেই কি? স্যার টোটাল রিটার্নে কি আমার কোনো হচ্ছে এক্সাম্পটেড ইনকাম থাকতে পারবে না? সেকশন মানে হচ্ছে 76। হ্যাঁ, আমি যদি, না না থাকতে পারবে, মানে থাকতে পারবে না তা না, আমার কর্মুক্ত আয় থাকলে আমি দেখাবো না কেন? দেখাবো তো বটেই, কিন্তু তাইলে ওই যে 15% হায়ার ইনকাম শো করলাম, মানে আমারটা অডিটে পড়বে না ওই ক্রাইটেরিয়াটা, তাইলে 3 নম্বর ক্রাইটেরিয়াটা লঙ্ঘন হলো। লঙ্ঘন হলে কি হবে? আমারটা অডিটে পড়তে পারবে। বুঝতে বুঝতে স্যার অর্ডিনারি অর্ডিনারি অ্যাসেসমেন্ট হইলে সেটা কি অডিটে পড়বে? অডিটের জন্য নির্বাচিত হবে? না, অর্ডিনারি তো পড়াই নেই এখনো, মানে আমি তো যাব, অর্ডিনারিতে যাব। আচ্ছা। আমি সেলফ অ্যাসেসমেন্ট পড়ানো শেষ করলাম। এরপরে আমি অর্ডিনারি পড়াবো। যে অর্ডিনারি রিটার্নটা কি, অর্ডিনারি রিটার্ন তো আর অডিটে পড়ে না, অর্ডিনারি রিটার্নে নোটিশ হয়, মানে হিয়ারিং এর জন্য ডাকে। তো মানে তখন ওই শুনানির ভিত্তিতে ট্যাক্স নির্ধারণ হয়। এই, আচ্ছা, তাহলে সেলফ অ্যাসেসমেন্ট নিয়ে যদি আর কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমরা চলে যাই 2 নম্বরে। সেটা হলো অ্যাসেসমেন্ট অন দ্য বেসিস অফ কারেক্ট রিটার্ন। কেউ যদি রিটার্ন সাবমিট করে এবং ডিসিপ্লির কাছে নর্মালে যদি রিটার্ন সাবমিট করে, নর্মাল মানে অর্ডিনারি রিটার্ন বা নর্মাল রিটার্ন সাবমিট করে, এবং ডিসিটি যদি দেখে যে এটা সেলফ অ্যাসেসমেন্টের মতোই, মানে সব ট্যাক্স দেওয়া আছে, টাইমলি রিটার্ন দিছে, সমস্ত কন্ডিশন ফুলফিল করছে একটা কোম্পানি, ধরেন কথার কথা, কিন্তু সে সেলফে নর্মালি টিক চিহ্ন দিছে। তো নর্মালি যদি টিক চিহ্ন দেয়, ডিসিটি যদি মনে করে এই কন্ডিশন 5টা ফুলফিল হয়েছে, তাহলে কিন্তু সে ওই নর্মাল রিটার্ন দাখিল করা সত্ত্বেও সেলফ অ্যাসেসমেন্টের মতো ওইটাকে ইন টোটো অ্যাকসেপ্ট করতে পারে। এই জন্য এটার নাম হচ্ছে অ্যাসেসমেন্ট অন দ্য বেসিস অফ কারেক্ট রিটার্ন। রিটার্নটা সর্বতোভাবে কারেক্ট, এটা ধরে নিয়ে তারটা উইদাউট এনি ডাকাডাকি, তাকে কোনো নোটিশ না করে হুবাহু ডিসিটি সো মোটো নিজে থেকেই অ্যাকসেপ্ট করে তাকে নীল ডিমান্ড নোটিশ পাঠাতে পারে। তবে এই কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে। তারপরে আসেন বেস্ট 3 নাম্বার, বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট।
বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট মানে হচ্ছে যদি কোনো কেউ নর্মাল রিটার্ন সাবমিট করে অথবা সেলফ অ্যাসেসমেন্টে রিটার্ন সাবমিট করার পরে ওটা অডিটে পড়ে ওটা নর্মাল হয়, তাহলে তাকে তো নোটিশ হবে, হিয়ারিং এর নোটিশ, বুকস অফ অ্যাকাউন্টস এর নোটিশ হতে পারে। তো যে নোটিশগুলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে হয়ে থাকে, অথবা ইভেন ধরেন সে রিটার্নই সাবমিট করে নাই, তার কাছে রিটার্ন চাওয়া হলো, সে রিটার্ন দিল না, তাকে হিয়ারিং এর জন্য ডাকা হলো, সে আসলো না, তখন ডিসিটি কি বসে থাকবে? ডিসিটি এক পর্যায়ে যা ভালো মনে করে একা একা তার একটা অ্যাসেসমেন্ট করে পাঠিয়ে দেবে। এটার নাম হলো বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট। নামে বেস্ট জাজমেন্ট, কিন্তু ইউজুয়ালি হয় ব্যাড জাজমেন্ট। কারণ হয় কি, একা একা অ্যাসেসমেন্ট করলে সেটা আর কত ভালো হবে? কারণ এসএসসি তো কথা শোনাই হলো না, সে তো তার কথা বলতেই পারলো না মানে সে তো আসলোই না। একটা বুঝতে চারশো দেওয়া পারছেন? হয়ে গেছে। আর তোমার কাছে লাখটা দেয় 2,000। আচ্ছা, তো এটা হলো বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট। এবং এটা আরেকটা নাম হলো এক্সপার্টি অ্যাসেসমেন্ট, বাংলায় নাম হলো একতরফা কর নির্ধারণ। মানে বাংলা নামটা শুনলে ভালো বোঝা যায় যে জিনিসটা কি। এরপরে আসেন প্রভিশনাল অ্যাসেসমেন্ট। প্রভিশনাল অ্যাসেসমেন্টের বাংলা হচ্ছে সাময়িক কর নির্ধারণ। সাধারণত কোনো করদাতা যদি রিটার্নের সাথে ট্যাক্স পরিশোধ না করে বা আদৌ রিটার্ন দাখিল না করে, তখন ওই ট্যাক্সটা আদায় করার জন্য ডিসিটি প্রভিশনালি একটা ডিমান্ড করে, একটা অ্যাসেসমেন্ট করে তাকে পাঠায় ওই টাকাটা আদায় করার জন্য। এবং ওই টাকাটা আদায় হয়ে গেলে আবার নর্মাল অ্যাসেসমেন্টের দিকে টার্ন নেয়। এরপরে আসেন পার্টনারশিপ ফার্মের অ্যাসেসমেন্ট। পার্টনারশিপ ফার্মের অ্যাসেসমেন্ট, তো পার্টনারশিপ ফার্ম তো একটা আলাদা এন্টিটি, এটা আপনি বোঝেন যে পার্টনার একটা আলাদা এন্টিটি, পার্টনারশিপ ফার্মের একটা আলাদা এন্টিটি। তো পার্টনারশিপ ফার্মে আলাদাভাবে অ্যাসেসমেন্ট করতে হয়, ডিসিটি তাই করে। এবং করার পরে প্রত্যেক পার্টনারের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিওতে প্রফিটটাকে ভাগ করে দেয়। এবং এই যে প্রফিট অ্যালোকেশন হবে সেটা কিন্তু বিফোর ট্যাক্স। এখানে আন্ডারলাইন করা আছে যে হি উইল অলসো অ্যাপোর্শন দি আফটার ট্যাক্স প্রফিট অ্যামং দি পার্টনার্স। আফটার ট্যাক্স, সরি বিফোর ট্যাক্স ভুল বলছি, আফটার ট্যাক্স প্রফিট পার্টনারদের মধ্যে বন্টন করবে। এবং পার্টনাররাও আফটার ট্যাক্স প্রফিটটা তার রিটার্নে তার নিজের ইনকামে ওই ওই টাকাটাই নিয়ে নেবে, ইনকাম হিসাবে, ট্যাক্সড ইনকাম হিসাবে নিয়ে নেবে। আপনাদের পার্টনারশিপ ফার্মের কিন্তু অঙ্ক আসে, বুঝছেন? পরীক্ষায় কিন্তু পার্টনারশিপ ফার্মের অঙ্ক আসে। তো পার্টনারশিপ ফার্মের যদি একটা অঙ্ক করানো যায়, মানে তাহলে আপনার এই জিনিসগুলো ক্লিয়ার হয়, এই যা পড়াচ্ছি আর কি। হুম, মানে আদারওয়াইজ মানে কিরকম, ধরেন এবিসি একটা পার্টনারশিপ ফার্ম, তার একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এখন সে ইনকাম শো করছে 30 লাখ টাকা ফার্ম। এখন ডিসিটি যদি কিছু ঘটনা বলা থাকে তারপরে অ্যাজ এ ডিসিটি, তখন এটার আপনি কিভাবে অ্যাসেসমেন্ট করবেন ইনকাম ট্যাক্স পার্সপেক্টিভে, ইনকাম ট্যাক্সের আইন কানুন মেনে কিভাবে অ্যাসেসমেন্ট হবে, এবং প্রফিট অ্যালোকেশনটা কিভাবে হবে অ্যামং দ্য পার্টনার। এবং ওই পার্টনারের যদি আবার কোনো নিজস্ব ইনকাম থাকে, আবার পার্টনারশিপ ফার্মেরও ইনকাম, আফটার ট্যাক্স প্রফিট, সব মিলে তার ট্যাক্সের হিসাব নিকাশটা কিভাবে হবে, এটা একটা অঙ্ক করায় দিলে মানে সবচেয়ে বুঝতে সুবিধা হয় আর কি, পার্টনারশিপ ফার্মের অ্যাসেসমেন্ট। জি স্যার, একটা অঙ্ক করলে সুবিধা হবে। বুঝতে মানে সুবিধা হয় আর কি। এই দেখি যদি অঙ্ক পারি করায় দেবো। তারপরে দেখেন 6 নম্বরে হলো অ্যাসেসমেন্ট ইন কেস অফ সাকসেশন অফ বিজনেস আদারওয়াইজ দেন অন ডেথ। মানে মৃত্যু ব্যতীত যদি একটা বিজনেস সাকসিড করে, ধরেন নানার বয়স হয়ে গেছে 92 বছর, নানা আর দোকান চালাইতে পারে না, নানা করলো কি নাতি এখন বড় হয়েছে, নাতিকে দোকানটা লিখে দিল। তো ওই দোকানই রইলো, দোকানের নামও ঠিক আছে কিন্তু মালিকানা চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি মালিক মারা গেছে? না, মালিক মারা যায় নাই। মৃত্যু ব্যতীত যদি কোনো মানে
মানে কোনো ব্যবসার যদি কেউ সাকসিড করে, মানে প্রিডিসিসার এবং সাকসেসর, প্রিডিসিসার মানে পূর্বসূরি, আর সাকসেসর মানে উত্তরসূরি। উত্তরসূরি তো বর্তমান মালিক। তো আগের মালিকের যদি কাছে যদি টাকা পয়সা পাওনা থাকে, তারা যদি খুঁজে পাওয়া না যায়, তাহলে কিন্তু যে এখন সাকসিড করছে তাকেই দিতে হবে। হুম, এই আর কি। সুতরাং নানার কাছ থেকে বুঝে নেওয়ার সময় জানি ইনকাম ট্যাক্সের হিসাব নিকাশটাও বুঝে নেয়, যে নানার কাছে কোনো দেনা পাওনা আছে কিনা ইনকাম ট্যাক্সের, ইত্যাদি। বুঝছেন? এই, এটা গেল 6 নম্বর। এখন আসেন 7 নম্বর। 7 নম্বর হলো অ্যাসেসমেন্ট ইন কেস অফ ডিসকন্টিনিউড বিজনেস। কোনো ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, ব্যবসা বন্ধ হওয়ার 15 দিনের মধ্যে ডিসিটিকে লিখিতভাবে জানাতে হয় যে আমি ব্যবসা বন্ধ করে দিছি, আহ, এবং উইথ রিটার্ন। ওই ওই খণ্ডে, ওই ওই মানে খণ্ড তো হবেই। ধরেন আজকে একটা লোক ব্যবসা বন্ধ করে দিল, আজকে কত তারিখ? আজকে 9ই ফেব্রুয়ারি 2024। তাহলে একটা লোক যদি তার দোকান বন্ধ করে দেয়, আজকে ব্যবসা বন্ধ করে দেয়, তার কর্তব্য হচ্ছে যেদিন ব্যবসা বন্ধ করে দিল সেদিন থেকে 15 দিনের মধ্যে ডিসিটিকে লিখিতভাবে একটা চিঠি দেয়া, যে হে ডিসিটি, আমি কিন্তু আমার দোকান বন্ধ করে দিছি আপনাদের আইনে, আপনার 191 ধারায় বলা আছে যে ব্যবসা বন্ধ করে দিলে 15 দিনের মধ্যে আপনাকে জানাতে হবে। আমি কিন্তু আপনারে জানাইলাম। তো তখন ডিসিটি এই চিঠি পাওয়ার পরে ডিসিটি তাকে রিটার্ন দিতে বলবে। তো রিটার্ন দিতে বলবে ওই এই মানে যে তারিখ পর্যন্ত তার দোকান যেদিন বন্ধ করছে ওই তারিখ পর্যন্ত এই দোকানের যা ইনকাম, এই ব্যবসার যে ইনকাম, এই খণ্ডের লাস্ট অ্যাসেসমেন্ট, এটা এমার্জেন্সি ভিত্তিতে তাকে রিটার্ন সাবমিট করবে। ডিসিটিও এমার্জেন্সি ভিত্তিতে তার অ্যাসেসমেন্টটা করে দিবে। এবং এই যদিও তার ইনকাম ইয়ার হচ্ছে 1লা জুলাই 2023 থেকে 9ই ফেব্রুয়ারি 2000 হবে, কিন্তু 23-24, যদিও রিয়াল অ্যাসেসমেন্ট ইয়ার হওয়ার কথা 24-25, কিন্তু 24-25 পর্যন্ত পয়সা থেকে এর পাওয়া যাবে না। এই দোকান বন্ধ করে দিছে, কোথায় যায় ঠিক নাই, এরপরে আর এই নোটিশও লাগবে না এই ঠিকানায়, এই ঠিকানায় অন্য মালিক চলে আসবে, তখন মুশকিল হবে। বুঝতে পারছেন? সুতরাং বর্তমান যে রেট, এই রেটেই অ্যাসেসমেন্ট করতে হবে। এই জন্য অনেক সময় বলা হয় যে কোন কোন ক্ষেত্রে ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার এক হতে পারে, এই ধরনের সিচুয়েশনে এক হতে পারে। হুম, ঠিক আছে। স্যার একটা এখানে একটু একটা কনফিউশন ছিল স্যার। 191 থেকে স্যার আহ, ব্যক্তি কোম্পানি সবাই পড়বে নাকি স্যার ব্যক্তি পড়বে? না, সবাই পড়বে। মানে যদি কোনো বিজনেস বন্ধ হয়ে যায় সবাই পড়বে। বুঝতে পারছি স্যার। তবে কোম্পানি তো আর এমনি বন্ধ হয় না, কোম্পানি লিকুইডেশন লাগে, কোম্পানি বহু ভেজাল, কোম্পানি হাইকোর্ট লাগে, অনেক কিছু লাগে। একটা কোম্পানি ফরমেশন অনেক সহজ, কিন্তু একটা কোম্পানি লিকুইডেশন, ওরে বাপ রে বাপ, সরকারি চাকরির মতো। সরকারি চাকরিতে একটা প্রবাদ আছে, সরকারি চাকরি পাওয়া যত সহজ, সরকারি চাকরি চলে যাওয়া মানে ততাধিক কঠিন। বুঝতে পারছেন? হাজারো প্রসিডিওর চাকরি খাইতে গেলে। আচ্ছা, তারপরে দেখেন 8 নাম্বার, অ্যাসেসমেন্ট ইন কেস অফ পার্সন লিভিং বাংলাদেশ। কোনো ব্যক্তি যদি চিরতরে বাংলাদেশ ছেড়ে চলে যায় এবং ডিসিটিকে যদি বলে যায়, তাহলে কিন্তু ডিসিটি তাকে বলবে ওই খণ্ডের, একইভাবে আগেরটার মতোই, ওই খণ্ডে রিটার্ন দাখিল করতে। এবং ওই ভগ্নাংশের বা ওই খণ্ডের রিটার্নটার উপরে ডিসিটি তাৎক্ষণিকভাবে ধরিমরি পরি এমার্জেন্সি ভিত্তিতে তার অ্যাসপেন্ড করে তাকে ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে দেবে, যাতে সে প্লেনে উঠতে পারে। নর্মালি বিদেশিরা এগুলো করে। বাংলাদেশি কোনো লোক চিরতরে যাচ্ছে না বেড়াতে যাচ্ছে, এ তো বোঝার কোনো উপায় নেই। এ তো আর পাসপোর্টে লেখা থাকে না, কোথাও লেখা থাকে না। সাধারণত কোনো বিদেশি, ধরেন ইন্ডিয়ান একজন বা শ্রীলঙ্কান একজন বাংলাদেশে 4 বছর কাটায় গেছে, চাকরি করছে, এখন তার অন্য জায়গায় পোস্টিং হয়েছে, সে এই দেশ থেকে একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে যেতে চায়, যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না। তারপরে দেখেন মৃত ব্যক্তির পর নির্ধারণ। কোনো ব্যক্তি যদি মারা যায়,
তাহলে একইভাবে মারা যাওয়ার আগের দিন পর্যন্ত তার যত ইনকাম ছিল সেই ভগ্নাংশের বা সেই খণ্ডের লাস্ট অ্যাসেসমেন্ট কিন্তু সম্পন্ন হবে। এবং এইটা মানে ডেথ সার্টিফিকেট অনুযায়ী যদি দেখা যায় যে আজকে কেউ মারা গেছে, তাহলে গতকালকে পর্যন্ত তার যে ইনকাম ছিল তার উপরে হবে। এখন বলতে পারেন এইটা নোটিশ সে যাদেরকে রেখে গেছে, ছেলে মেয়ে ওয়াইফ, তো এর ভিতরে যে ক্যাপেবল, ধরেন বড় ছেলে ক্যাপেবল, তো বড় ছেলেকে তখন প্রতিনিধি নিয়োগ করে ডিসিডি তাকে চিঠি দেয় যে এখন থেকে আপনার নামে চিঠি চালাচালি হবে। আপনার মৃত পিতার যে অসম্পন্ন কাজ, অসম্পন্ন অ্যাসেসমেন্ট, এগুলো সম্পন্ন করার জন্য আপনাকে প্রতিনিধি নিয়োগ করা হলো। যেহেতু মানে করদাতা তো মারা গেছে, করদাতার নামে তো নোটিশ দেয়া যায় না, এই কারণে আর কি। তো ওই অসম্পন্ন কাজটা তার বড় ছেলে বা তার ওয়াইফ তাদেরকে কিন্তু সম্পন্ন করতে হবে। মানে মারা গিয়েও কিন্তু শান্তি নেই যে মারা গেছে আর ট্যাক্স দেওয়া লাগবে না, তা কিন্তু না। ট্যাক্স যদি পিছনের কোনো ট্যাক্স বছরের বাকি থাকে সেই অ্যাসেসমেন্টও করতে হবে বা সেই টাকাও পেমেন্ট করতে হবে। আর যে তারিখে মারা গেছে তার আগের তারিখ পর্যন্ত লাস্ট অ্যাসেসমেন্ট, এটাই জীবনের শেষ। এগুলা করতে হবে, করে টোরে টাকা পয়সা দিয়ে দিতে হবে। এবং খারাপ কথা একটা বলা আছে যে ইনকাম ট্যাক্সের যে পাওনা টাকা, এই টাকা সে যা সহায় সম্পদ রেখে গেছে, এটা সহায় সম্পদ সব বিক্রি করেও যদি দেখা যায় যে ইনকাম ট্যাক্সের পাওনা টাকাটা পরিশোধযোগ্য হয় না, ইনকাম ট্যাক্স ধরেন পায় তার কাছে 3 কোটি টাকা, সে যা সহায় সম্পদ রেখে গেছে তা বিক্রি করলে হয় 2.5 কোটি টাকা। তাহলে ওই 2.5 কোটি টাকা নিয়েই ইনকাম ট্যাক্সকে সন্তুষ্ট থাকতে হবে, বাকি টাকাটা আদায়যোগ্য নয়। বুঝছেন? জি স্যার, স্যার এটা কি অ্যাপ্লিকেবল হয়? ছেলেমেয়েরা তাহলে পাবে কি? বাপ বাপ মারা গেছে, ছেলেমেয়েরা তো ধরে রাখছে ইসলামিক শরিয়া আইন অনুযায়ী আমি পাবো পুরা, বোন পাবে অর্ধেক। কে কি পাবে? কিছুই পাবে না, সব নিয়ে যাবে ইনকাম ট্যাক্স। বুঝছেন? তারপরে আসেন স্পট অ্যাসেসমেন্ট। স্পট অ্যাসেসমেন্ট এখন কার্যত বহু বছর যাবত নাই, এটা পড়াইও কোনো লাভ নাই। তাও একটু বলি, না পড়াই গেলে মনে করবেন স্যার কি জানি না পড়াইয়া চলে গেল। সেটা হলো যে আপনার ডিসিটি স্পটে যাবে। স্পট মানে কি? দোকানে দোকানে ঘুরবে, যেসব নতুন দোকান গজায় উঠছে সেই সব জায়গায় যাবে, জায়গা বুঝাবে ভাই সাহেব আপনি ট্যাক্স দেন না, রিটার্ন দেন না, আপনার টিন নাই, আমরা আপনাকে সহায়তা করতে আসছি দলে বলে, আপনার টিন করে দিচ্ছি, আপনার রিটার্ন দাখিল আমরাই রিটার্ন ফিল আপ করে দিচ্ছি, আপনি নিজের হাতে সোনালী ব্যাংকে ট্যাক্সের টাকা জমা দেবেন, এ চালানে দিয়ে রিটার্নটা সাবমিট করবেন, কারোর কোনো পয়সা করে দেওয়া লাগবে না, আমরা আপনার সহযোগিতার হাত বাড়াই দিচ্ছি। সরকার আইন করছে যে আমরা ঘরে বসে থাকবো, এসি রুমে বসে বসে হাওয়া খাবো, তা হবে না। তো তো এই আর কি, আইন যাই হোক ভালো করছিল, কিন্তু আইনটা মুখ থুবড়ে পড়ছে নানান কারণে। তো সেগুলো আর বলতে চাই না, ওই গল্প অনেক লম্বা। এরপরে আসেন 11 নম্বর। 11 নম্বর হলো স্কেপড অ্যাসেসমেন্ট। স্কেপড অ্যাসেসমেন্টের বাংলা হলো যে কর ফাঁকি মেইন আর কি। যে কোনো মানে কারোর কর এড়ায় গেছে, আয় গোপন করছে, খরচ বেশি দেখাইছে, কি কি কারণে। আগে ছিল এটা 93, এখন এটা নতুন সেকশন হচ্ছে 212। একই আর কি, মানে ধারাতে কোনো পরিবর্তন, মানে লেখাজোখায় কোনো পরিবর্তন আসে না, ধারাটা আগে ছিল ইংলিশ, এখন হচ্ছে বাংলায়। তো কি কি কারণ হতে পারে? ওই যে লেখাই আছে ABCD ইত্যাদি ইত্যাদি, বা 1 2 3 4, এগুলা দেখতে পারেন। মোদ্দা কথা হলো কর ফাঁকি, আয় গোপন। তো এটা যদি হয় তাহলে 6 বছরের মধ্যে যদি কর ফাঁকি ধরা পড়ে তাহলে সেটা রিওপেন করা যাবে। এবং এটা ডিল করে বোথ ওপেন এবং রিওপেন। যদি কোনো করদাতা ইতিপূর্বে তার রিটার্ন দেওয়ার কথা ছিল, রিটার্ন দাখিল করেনি, তাহলে ডিসিপি তাকে সেই বছরের রিটার্ন চাইতে পারে, সেটা যত বছর আগেরই হোক না কেন, 10 বছর 12 বছর 14 বছর আগে হলেও এখন তার কাছে চাইতে পারবে। এবং যদি সে রিটার্ন দেয় তাহলে ওই বছরের নিয়ম কানুন অনুযায়ী তার অ্যাসেসমেন্ট হবে। যদিও আজকের ডেটে অ্যাসেসমেন্ট হচ্ছে, কিন্তু ওই বছরের নিয়ম কানুন অনুযায়ী হবে। বুঝতে পারছেন? আর যদি রিটার্ন দাখিল করে থাকে, সেখানে কোনো অ্যাসেসমেন্টও হয়ে গেছে, কিন্তু ডিসিডি ধরতে পারে নাই যে সে একটা কর ফাঁকি দিছে, একটা ইনকাম দেখায় নাই, এটা একটা সম্পদ গোপন করছে বা একটা আয় গোপন করছে, এই জাতীয় জিনিস যদি 6 বছরের মধ্যে ধরা পড়ে, তাহলে সে ওই মানে 6 বছর পর্যন্ত ডিসিটি রিওপেন করতে পারবে। এই বছরে তো জানেন আপনারা একটা আইন করছে, সেটা হলো যদি 6 বছরের আগেও দেখা যায় যে কেউ সম্পদ করছে কিন্তু সেই সম্পদটা দেখায় নাই, গোপন করছে, স্যার, জি বা আর তার একটা ইনকাম ছিল।
স্যার কি গার মনে হয় স্যার নাম। কার মানে? স্যার এই যে এটার ফুল ফর্মটা, স্যার এটার ফুল গার ফর্মটা মানে ভুলে গেছি স্যার। স্যার এই যেটা কি নি, স্যার গার কোনটা? মানে এই নতুন রুলটার নাম স্যার। এন্টি অ্যাভয়েডেন্স রুল। এন্টি অ্যাভয়েডেন্স রুল, এ আর গার কি বলে কি বুঝি না। আচ্ছা যাই হোক, তো এটা কি করতে পারবে 6 বছরের মধ্যে হলে। এখন স্যার আসেন, জেনারেল এন্টি অ্যাওয়ারনেস রুল। ও জেনারেল এন্টি, হ্যাঁ তা হতে পারে। আচ্ছা, এখন আসেন যে উম, এখন আসেন যে অ্যাসেসমেন্ট অফ মাইনর লুনেটিক ইডিয়েট বেনিফিশিয়ারি অফ এনি ট্রাস্ট ইত্যাদি। এটা হলো ওই যে মাইনরের অ্যাসেসমেন্ট কিভাবে হবে, যদি মাইনরের কোনো ইনকাম থাকে মেজরের হাতে হবে, অ্যাডাল্টের হাতে হবে, বা বেনিফিশিয়ারির হাতে হবে, অথবা কোর্ট থেকে যদি কোনো আহ, কি কি বলে, কোর্ট থেকে অনেক সময় ট্রাস্টি গার্ডিয়ান নিয়োগ করে দেয়, সেই গার্ডিয়ানের হাতে হবে ইত্যাদি। এগুলো অত বেশি কমন না, অত বেশি জানার দরকার নেই, যখন লাগবে তখন জেনে নিলেই হয় আর কি। তারপরে দেখেন অ্যাসেসমেন্ট অফ নন রেসিডেন্ট শিপিং। কোনো বিদেশি জাহাজ যখন চিটাগাং পোর্ট ছেড়ে যাবে, তখন ওই যত টাকা সে জাহাজ ভাড়া, যত টাকা, সেই ভাড়ার উপরে 8% ট্যাক্স দিতে হবে। ট্যাক্স দিলে জাহাজ ছাড়ার অনুমতি পাবে কাস্টমস থেকে। আর ইউজুয়ালি যে দেশের পতাকাবাহী জাহাজ, ওই দেশের সাথে বাংলাদেশের যদি দ্বৈত কর পরিহার চুক্তি থাকে, তাহলে এই রেটটা অর্ধেক, মানে 8-এর জায়গায় 4, এরকম আর কি। বুঝতে পারছেন? এবং ওই জাহাজ যদি মানে সিঙ্গাপুরে মাল আনলোড করে আবার আসে, আবার লোড করে আরেক দেশে নিয়ে যায়, এরকম যদি হয়, যতবার পোর্ট ত্যাগ করবে ততবার যত মাল বোঝাই করছে, যে তার যে ভাড়া, সেই ভাড়ার উপরে তাকে 8% ট্যাক্স দিয়ে তারপরে জাহাজ ছাড়ার অনুমতি পাবে। এরকম প্রতিবারে তাকে ট্যাক্স দিতে হবে, ইয়ারলি ট্যাক্স না, বাৎসরিক ট্যাক্স না, বাৎসরিক রিটার্নও সাবমিট করতে হবে না, ট্যাক্স ফাইলেই হইল। এবং এরপরে আসেন নন রেসিডেন্ট এয়ারলাইন্স। যে সমস্ত এয়ারলাইন্স বাংলাদেশে আসে না, নন রেসিডেন্ট এয়ারলাইন, বাংলাদেশে আসে মানে অনলাইন, অনলাইন কেরিয়ার, যেগুলো আসে না সেগুলোকে বলে অফলাইন কেরিয়ার। মানে বাংলাদেশে আসে না কিন্তু টিকিট বিক্রি হয় ঢাকায় থেকে, তো সেগুলোকে বলা হয় অফলাইন। কিন্তু এইটা হলো অনলাইন, অনলাইন কেরিয়ার, কিন্তু তাদেরকে ট্যাক্স দিতে হয় 3% হিসেবে। তাদের যত বেচা বিক্রি, যত টিকিট বিক্রি, এই টিকিট বিক্রির উপরে 3% ট্যাক্স বাৎসরিক। কিন্তু মুশকিল হয়ে গেছে, সরকার এই ধারায় 1 টাকাও ট্যাক্স পায় না। কেন পায় না? যেসব এয়ারলাইন্স ঢাকাতে আসে, বিদেশি এয়ারলাইন, সব দেশের সাথে বাংলাদেশের দ্বৈত কর পরিহার চুক্তি আছে। বাংলাদেশের সাথে সম্ভবত এখন 39টা দেশের দ্বৈত কর পরিহার চুক্তি আছে। তো বাংলাদেশে যে মানে থাইল্যান্ড, ইন্ডিয়া, তো এরকম বা কাতার, তো সবগুলাই আর কি, যে প্লেনগুলো ঢাকায় আসে, বাংলাদেশে আসে, সব সে দেশের সাথেই আছে। ফলে হয় কি, এই ধারাতে আর বাংলাদেশ 1 টাকাও ট্যাক্স পাচ্ছে না। আচ্ছা, তারপরে লাস্ট হচ্ছে বার টু রেজ কোশ্চেন এগেনস্ট অ্যাসেসমেন্ট। তো ডিসিটি যে অ্যাসেসমেন্ট করবে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যে অ্যাসেসমেন্ট করবে, এটা নিয়ে বাইরের ডিপার্টমেন্ট কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এটা বেসিক্যালি, এটার পিছনের হিস্ট্রি হলো যে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এসেও আবার হস্তক্ষেপ করে। তারা এসে ডিসিটির কাজকে, কাজ ঠিক হয় নাই, সে সিম্পল ইন্টারেস্ট ঠিক মতো ক্যালকুলেট করে নাই, এখানে রাজস্ব ফাঁকি হয়েছে, এই অ্যাসেসমেন্টে ট্যাক্স কাটে নাই, এটা যোগ হওয়ার কথা, এটা ডিসিটি দেখে নাই, এরকম বাইরের একটা অথরিটি তারা এসে এই খবরদারি করে। এইটা তো ইনকাম ট্যাক্সের ভালো লাগে না। এটা তো বোঝেন, আপনার কাজে এসে আর একজন যদি, সে অন্য ডিপার্টমেন্ট থেকে এসে বা অন্য কোম্পানি থেকে এসে যদি আপনাকে এরকম বিরক্ত করে, এর কারণ এই তো, যা সেই দৃষ্টিভঙ্গি থেকেই এরকম একটা আইন করছে। বুঝতে পারছেন? যে ইনকাম ট্যাক্সের অথরিটি বাদে অন্য, ইনকাম ট্যাক্স অথরিটি, ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এরা বাদে অন্য কোনো অথরিটি ইনকাম ট্যাক্সের কাছে কাজে নাক গলাতে পারবে না। হুম, এই আর কি। ঠিক আছে। জি স্যার।
তাহলে তাহলে এখন বলেন যে মানে কোনো কোশ্চেন থাকলে, একটা কোশ্চেন তো আপনার ছিলই, তো সেইটা তো নর্মাল অ্যাসেসমেন্ট। নর্মাল অ্যাসেসমেন্ট হচ্ছে আর কি বলে, নর্মাল অ্যাসেসমেন্ট মানে তার পর্দাটা নোটিশ দিতে হয়, শুনানি নোটিশ দিয়ে তাকে অ্যাসেসমেন্ট করতে হয়। সেটা কি আমার এখানে আসে না না? পার্টনারশিপ ফার্মের একটা অঙ্ক করাবো, তাতে আপনি ক্লিয়ার হবেন, আদারওয়াইজ ক্লিয়ার হবেন না। স্যার 183 5 নাম্বারটা নিয়ে একটু স্যার কনফিউশন ছিল যে 3 মেনশনের কথা বলা আছে। কি 183? 5 নাম্বারটা স্যার, 183 5 নাম্বার স্যার। হ্যাঁ ওই তো মানে উপকার কমিশনার করদাতা কর নির্ধারণকালে অধিকতর শুনানি বা প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ চাইতে পারিবেন, এবং এই ক্ষেত্রে নোটিশে সুনির্দিষ্টভাবে শুনানির বিষয়াদি উল্লেখ সহ পরিপালনে ব্যর্থতা উদ্ভূত ফলাফলের বর্ণনা উল্লেখ করিবেন। হ্যাঁ বলেন, বলেন। স্যার 5 নাম্বার পয়েন্টটা একটু দিয়ে পাঁচ দিন স্যার। নাম্বারটাই তো পড়লাম। না স্যার 183 5 নাম্বার স্যার, এখানে স্যার যেটা 5 আছে স্যার, এই হ্যাঁ সাইডে স্যার। সাইডে? জি স্যার, এখানে আর একটু নিচে স্যার। তাই কোনটা বলেন? এটা না স্যার, এই যে 3 যদি মেনশন না করে স্যার, 183 স্যার 5, আর একটু পরে মনে হয় স্যার 83টা স্যার। কোথায়, কোনটা বোঝেন না আমাকে একটু বলেন। বললেন কিন্তু 83 5, ও তিন। জি স্যার, তিন মাস্ট বি মেনশন অ্যাট ইচ রিটার্ন। এ তো ভেরি সিম্পল। কেউ মানে কি 3 তো স্যার রিটার্ন ফিল? থাকবেই স্যার। তাহলে হ্যাঁ, স্যার এটা আবার আলাদা করে উল্লেখ করার স্যার কারণ কি এখানে? ফালতু জিনিস, ফালতু। মানে কেউ রিটার্ন ফিল আপ করার সময় কি তিন মেনশন করে না? এটা কোনো সেটাই কথা? তো স্যার কথা, ওটা না করলে স্যার কিভাবে জানবে এটা কার রিটার্ন? হ্যাঁ সেইটাই। না সেটা, এটা সত্যি কথাই বলছেন, এটা একটা মানে কি লিখলো এটা? রিটার্ন মানুষ ফিল আপ করবে, তা সে তিন লিখবে না, এটা কোনো কথা? 3 স্যার না থাকলে তো জমা নেওয়া রিক্সার কথা না। সেইটাই আর কি। ওইটা একটা দিল কন্ডিশন লাগাই, এটা কিন্তু আগে ইংলিশ আইনে ছিল না। বুঝছেন? এই বাংলা আইনে এটা নিয়ে আসছে। না স্যার, এমন হইতে পারে তো যে তার 3 নাম্বারটা লেখছে ভুল লিখতে পারে, তো এমন পাইছি স্যার, হুম, যে তাই না? প্রিভিয়াস রিটার্ন সাবমিট করছে নিজের 3 নাম্বারটা ভুল লিখছে, এমন তো হইতে পারে স্যার। হতে পারে, হতে পারে। হুম, স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার এই ফাইল রিওপেনের ব্যাপারে, মানে একটা ফাইল কোন কোন এন্ড থেকে রিওপেন হতে পারে, এটা একটু বিস্তারিত বলবেন? কেন, ওই যে বললাম না আপনাকে, ওইটা আবার দেখাইতে এলে কি কি কারণে রিওপেন হতে পারে, এই যে এখানে লেখা। এক নাম্বার, যে এক নাম্বার হচ্ছে ইনকাম অর এনি পার্ট অফ ইনকাম হ্যাজ এসকেপড অ্যাসেসমেন্ট। যদি দেখা যায় কোনো ইনকাম বাদ পড়ে গেছে। হুম। আচ্ছা, 2 নাম্বার, দি ইনকাম হ্যাজ বিন আন্ডার অ্যাসেসড, মানে আয় কর, মানে কম কর নির্ধারণ হয়েছে, কম আয় নির্ধারণ হয়েছে। 3 নাম্বার, এক্সেসিভ লস রিলিফ রিডাকশন অর অ্যালাউন্স ইন দ্য রিটার্ন হ্যাজ বিন ক্লেইমড। 4 নাম্বার, মানে কোনো আয় গোপন করছে, কোনো অ্যাসেট গোপন করছে, কোনো খরচ মানে বেশি দেখাইছে, মিস রিপোর্টিং করছে। IT10B, IT10BB, এইগুলোতে সে সম্পদ এবং খরচ এগুলা কনসিল করছে। তারপরে এই যে ইনকাম হ্যাজ বিন আন্ডার, এটা আন্ডার অ্যাসেসড or has been assessed at a lower rate. Taxable income has been shown as tax exempted income, করযোগ্য আয়কে করমুক্ত আয় হিসেবে দেখাইছে। এক্সেসিভ ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স অর এনি আদার অ্যালাউন্স হ্যাজ বিন হ্যাঁ ক্লেইমড। স্যার, ওটা ঠিক এইসব। আছে। ওই যে ডিসিটি আমাকে আদেশ দিয়ে গেল, এখন এটার কারণে এই রেঞ্জের কমিশনার আবার রিওপেন করবে, এই তো কথা স্যার। হুম। না না, কমিশনার রিওপেন করবে না, ডিসিটিই তো রিওপেন করবে, কমিশনারের পারমিশন নিয়ে ডিসিটি রিওপেন করবে। এইটা তো কিন্তু আগের ডিসিটি তো আমাকে অর্ডার দিয়ে চলে গেছে স্যার, এখন আরেকটা ডিসিটি এসে এই কাজ করবে স্যার। এখানে নাম্বারিং এ ভুল আছে, বুঝছেন? ওটা কেন জানি আসে না, 1 2 3 4, আবার 1 2 3 4, ওটা হবে আসলে 5 6 7 8। স্যার এই শীটটা আমরা পাইনি স্যার না, দেওয়া হয়েছে, আপনি নিয়ে নিন। অ্যাসেসমেন্টে। না স্যার, আমাদের যে এই বাঞ্চটা শেয়ার করছে 14টা, হুম। ওটার মধ্যে এটা নাই।
আছে আছে, মানে ওরে আমাদের দেন। সে কই? উনি তো নাই স্যার বোধহয় স্যার ওরা ক্লাসে। না থাকলে তারে ধরেন। তারে ধরেন, আর ওকে সে স্যার, যদি মানে না পায়, তার সাথে তারে আমারে কথা বলতে বলেন, না পাইলে আবার নিয়ে যাবে কালকে। অসুবিধে কি আছে? ঠিক আছে স্যার। তাহলে অ্যাসেসমেন্ট শেষ, এই তো? হুম, জি স্যার। ঠিক আছে। স্যার নর্মাল অ্যাসেসমেন্টে যে ফাইল যদি সেটেল হয়, অ্যাসেসমেন্ট হয়, তাহলে সেটা কি আর রিওপেন হয় স্যার? হ্যাঁ, হয়, হবে না কেন? না, ফাইল রিওপেন হতে পারে, নর্মাল হোক সেলফ হোক, মানে সবভাবেই ফাইল রিওপেন হতে পারে 6 বছরের মধ্যে। রিওপেনটা করে ডিসিটি। ডিসিটি রিওপেন করে, এবং কমিশন, জয়েন্ট কমিশনের পারমিশন নিয়ে করতে হয়। ওইখানে একটা কন্ডিশন আছে। হুম, এই যে এইখানে দেখেন, এইখানে এই যে প্রিকন্ডিশন দুইটা পড়েন, বলা আছে যে সেকশন 212 ক্যান বি ইনিশিয়েটেড, মানে রিওপেন করা যেতে পারে বাই দ্য ডিসিটি ইফ হি হ্যাজ রিজন টু বিলিভ দ্যাট এনি সাম পেয়েবল বাই অ্যান এসএসসি হ্যাজ বিন এসকেপড পেমেন্ট। যদি কেউ ওইরকম কর ফাঁকি হয়ে থাকে, মানে আয় গোপন হয়ে থাকে, ইত্যাদি ইত্যাদি, উপরে যা যা বলা আছে, এটা যদি সে বিলিভ করে, হুম, তাহলে সে ডিসিটি এটা 93টা, 93 মানে আগের 93, এখন হলো 212 ইনিশিয়েট করতে পারবে। 2 নম্বরে বলছে, বিফোর ইনিশিয়েটিং দ্য প্রসিডিংস আন্ডার সেকশন 212, প্রিভিয়াস অ্যাপ্রুভাল ফ্রম দি ইন রাইটিং প্রিভিয়াস অ্যাপ্রুভাল ইন রাইটিং ফ্রম দ্য আইজিসিটি ইজ টু বি টেকেন। মানে জয়েন্ট কমিশনের কাছ থেকে বা এডিশনাল কমিশনের কাছ থেকে রিটেন অ্যাপ্রুভালটা নিতে হবে। মানে একটা ক্ষেত্র ছাড়া, সেটা হলো যদি কেউ রিটার্ন সাবমিট না করে, তাহলে ডিসিটি তাকে 212 ধারায় রিটার্ন চাইতে পারবে। সেক্ষেত্রে তার জয়েন্ট কমিশনের পারমিশন লাগবে না। বুঝতে পারছেন? জি স্যার। এই তাহলে দুইটা জিনিস আমাদের শেষ হলো, তাই না? তাহলে আমরা